কর্পোরেশন এসসি কর্পোরেশন থেকে লোন নেবে, বেকাররা লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এইখানে মানুষ 5,000 টাকার লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এইগুলো উল্লেখ থাকবে? মাই কোয়েশ্চেনস আর সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, ল অফ ডিমিনিশিং রিটার্নে সেখানে যাব না। মাই অনলি কোয়েশ্চেন ইজ ফর দি পুর পিপল অফ দি স্টেট। আরো আমি দেখে অবাক হলাম, মিড ডে মিল। মিড ডে মিল একটা বিশাল, সরকার বলছে বিশাল একটা সাকসেস। আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, এটা কিন্তু বিশাল জিনিস, এবং তাতে নাকি ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এমএলএ ছিলাম, আজকে যিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন তখন। ওনাকেও বলতে শোনা গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলে মেয়েদের সংখ্যা কমেছে। ভেরি নাইস। কিন্তু এই বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিক থাকে, বৃদ্ধি পায়, তার কোনো সংস্থানই রাখা হলো। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড দি বিগেস্ট ক্রাইম টেলিং, যারা আমাদের এই লাইভ শো দেখছেন বা সরকারি আমলা, মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা এই আমাদের বক্তব্যকে শুনছেন, আলোচনাকে শুনছেন, আই টেল ইউ ওয়ান থিং, এটি বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে অনেক নলেজ উনি গেইন করেছেন। ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে। ইজ ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করব, এটা আপনি নোট রাখবেন, বিকজ ইউ হ্যাভ টু রিপ্লাই দিস। এখানে একটা জিনিস, বিপজ্জনক জিনিস দেখেছেন, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারিনি। সিএজি রিপোর্ট বলছে, এটা অনিমেষ দেববর্মার রিপোর্ট না, আই এম সরি। সিএজি এই কথা বলছে যে 26% অফ দি প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার যে বাজেটটা হলো, এই টাকা আমরা খরচ করতে পারিনি। হোয়াট ডাজ ইট মিন? আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না। তাহলে এটা বোঝা গেল, either I am incapable of spending that money, or I don't have any plan. আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আমি 1 কোটি টাকা খরচ করে ফেলব, বিকজ আই হ্যাভ স্পেসিফিক প্ল্যান। আমার এই করতে হবে, সেই করতে হবে, এভরিথিং। ইট ডাজ মিন ইউ ডোন্ট হ্যাভ প্ল্যান। প্রপার প্ল্যান নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটার কিন্তু ফল হবে। এইখানে আমরা যাই বলি, ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন, ফরগেট ইট। দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না। মাননীয় অর্থমন্ত্রী এটা ভালোই জানে। সিন্স ইউ কুড নট স্পেন্ড 26% অফ দি অ্যালটেড বাজেট, নেক্সট ইয়ার আপনি দেখবেন
এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে। টেক মাই ওয়ার্ড ফর গ্রান্টেড। এটা ভালো না। উপজাতি কল্যাণের, ত্রিপ্রাসা কল্যাণের কথা বলছেন। আই এম সো হ্যাপি উইথ ইউ অল দ্যাট ত্রিপ্রাসা কল্যাণ হবে। এইবার আমি ভেবেছিলাম যে অন্তত ১,৫০০ কোটি হয়েছে। হাউ মাচ ইউ হ্যাভ গিভেন? গত বছর আই থিঙ্ক 726 বা 76 crore টিটিএডিসি কে 6% অ্যাজ পার সিএজি রিপোর্ট আমরা খরচ করতে পারলাম না। এটার ভোগান্তিকে ভুগবে কর্মচারী যাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিটি সেশনে আমরা কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমরা 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়েছি। 26% আমাদের গ্যাপ। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখব? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে একটা গানের মাধ্যমে উনি প্রতিবাদ করেছিলেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, দিয়ে দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আই ওয়াজ সো হ্যাপি যে গত মাসের, মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক প্রমোশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানা নাই। আমি জানি না মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণরা আপনারা জেনেছেন কিনা, আই ডোন্ট নো। এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন বক্তব্য রাখবেন, এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলেন যে ওই অ্যাডহক প্রমোশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে, ওই কমিটিটা কি বলেছে, দ্যাট শুড বি ক্লিয়ার। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের মিসেসরাও চাকরি করে, হাজারো কর্মচারী বন্ধুরা আছেন। গ্র্যাচুইটি একটা বিশাল জিনিস। রিটায়ারমেন্টের পর যখন মানুষ বুড়ো হয়ে যায়, তখন তার সাথে বন্ধুদের সংখ্যাও কমে যায়। আমাকে অনেকেই বলেছে যে অনিমেষ বাবু বৃদ্ধ হয়েন না। আমি বলি, কেন? বৃদ্ধ হওয়া একটা অভিশাপ। আপনার বয়স কত কাকু? বলছে ৮২ বছর। বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু হাত পা এগুলো চলে না। স্টেপ গুলো যখন দেখি তখন মনে হয়, আরে এটা তো ঠুক 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 করে উঠবে, কিন্তু যখন উঠতেছে উঠতে পারি না। এটা হচ্ছে বার্ধক্যের অবস্থা। তো গ্র্যাচুইটি আসলে কর্মচারীরা যে 60 বছর till 60 years পরিশ্রম করেছে, তখন গিয়ে সে যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে, তার উদ্দেশ্যে কিন্তু একটা গ্র্যাচুইটি।
they want to do everything of their own institutional capacity. Anyway, I have no problem. But at the end, স্বীকৃতি দিয়ে থাকে। গ্রুপ সি সেন্ট্রাল because I have done this or that, গভর্নমেন্টের ক্ষেত্রে enjoy my past life. I fought a good fight. তার গ্র্যাচুইটি কত 20 লাখ। আর আমাদের এই রাজ্যে, যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দিই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে বলছি, এটা মানুষের বক্তব্য। আমি আসলে প্রায় সময়ই ফুড এন্ড চাল দিই, তো অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এদের প্রশ্ন হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খামার জায়গা নিয়ে সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় উনি ট্রাক্টর চালিয়ে, বা ডক্টর মানিক শাহ, নীলেন দেববর্মা আমরা ধান চাষ, গম চাষ করে এই চালগুলো দিচ্ছি কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না। এটা সরকারের কোষাগারের টাকাই কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে এটা তো ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে, জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে। আমি বললাম ভাই, আমি তো ফ্রি চাল পাচ্ছি না, আর 40 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতাধীন এসছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু 29 লক্ষ মানুষকে দিয়েই ফেলেছে, 40-এর মধ্যে 40 লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবেন, হয়ে যাক সবাই, আমার ওইখানটায় আসুক। এটা হচ্ছে দাবি, এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কারভাবে জানতে চায়, এই চাল দেওয়া এটা ফ্রি কিনা। দিস ইজ ওয়ান। আরো একটা কথা হচ্ছে যে অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্সেস, এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা রয়েছে। এখানে কি হচ্ছে, বলছে পিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুক, যে মাছ চাষে আমরা স্বয়ংবরতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসছে। মানুষ বলছে আমাদের মাছটা কোথায়? এই যে সরকার বলছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংবরতা অর্জন করেছি, তাহলে আমাদের মাছটা গেল কোথায়? এটা কিন্তু আমি হাসলাম কত। জনগণের প্রশ্নের আর সীমা নাই, জনগণ প্রশ্ন করতেই পারে। মাননীয় ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবে, এই ব্যাপারটা আপনি আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেবেন যে আমাদের মাছটা গেল কোথায়, যে আমরা যদি স্বয়ংবরতা অর্জন করি আমাদের মাছ কোথায়। আর এটা যে মাংসে আমরা স্বয়ংবর না, একমাত্র একটা মাংস আমরা স্বয়ংবর। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করত, শুয়োরের মাংস এই বাজারে হইত না, এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো আমরা কিন্তু ব্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যাব। এখন কেন এমএলএরা, মন্ত্রীরা আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস কি, বলছে ব্রয়লার না, কান্ট্রি চিকেন চা। তো এটার জন্য তো বাচ্চাটা রাখতে হবে। সরকার হ্যাজ টু টেক ইনিশিয়েটিভ টু গ্রো দিস পোল্ট্রি অনলি শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে, তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাজেট রাখা হবে না? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য, তাদেরকে আরো বেশি যেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন ব্যবস্থা হবে না? আমি এটাই অনুরোধ করব সরকারের কাছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যানিম্যাল রিসোর্সেস
মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দি মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper and in tomorrow's sun rising you will become the star of Tripura. এবং পাওয়ার ডিপার্টমেন্ট, দি মোস্ট পপুলার মিনিস্টার আমার কাছে, আমি এটা জনসমক্ষেই বলি, আমাকে অনেকে বলে ওনার প্রতি আপনার এত ভালোবাসা কেন? ভালোবাসা তো হচ্ছে কাজে, কর্মে, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি দেখবেন আমাদের মধ্যেও এই রাজনীতির বাইরেও আরো বেশি বন্ধুত্বতা চলে আসে। আলোচনাই হচ্ছে মূল কাজ। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে, কিন্তু পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাইকের সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং ভোক্তাকে দিতে হবে। নাথিং ইজ ফ্রি নাও, কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে আমি বলবো, আমি কিন্তু বলেছি এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, মেইন সুইচ, কেবল, নাথিং, সব ভোক্তাদের, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলো কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা হয়, স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রোগীর পরিবারকে কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে ডেড বডি নিয়ে বাড়িতে চলে যাও। এই অবস্থা। তো where is the slogan by the government is we are self-reliant on power generation. বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা স্বয়ংভরতা লাভ করেছে, ভেরি গুড। উই হ্যাভ সারপ্লাস বিদ্যুৎ, বিক্রি হচ্ছে এখান থেকে। তো আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পাবে? কেন ভোক্তাদের থেকে বেশি টাকা নেয়? আসলে এই সমস্ত জিনিস ব্রেইনটাকে কিন্তু সাফ করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্যতা করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পার্টস আপনারা কিনে দিন তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকবে আপনি দেবেন। আর এটা হলো, এখানে দেখুন এই যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতার বিলটা এলো, আই এম ডিপলি শক। এবং ওই মিটিং এর মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয় এন্ড পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে, দিস সাইড ইজ অলসো মাচ এল্ডার ব্রাদার, দিস সাইড অলসো মাচ এল্ডার ব্রাদার। অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিং এর মধ্যে, আমি খাইনি, কারণ আই ওয়াজ সিরিয়াস ইন দিপি যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমারও তো বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হলো। আই ওয়াজ শক, কেন আনা হলো না? এভরিথিং প্রিন্টেড, এই হাউসে শুধু প্লেস করা। এইটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে? জনগণ কি বলবে? জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে যাক? দে অলসো নো ইফ দেয়ার লাইফ ইজ এনহ্যান্সড, আওয়ার লাইফ অলসো ক্যান বি এনহ্যান্সড। যে যাই লিখুক, আমি ক্ষমা চাইব, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এই বিলটা উত্থাপন হবে কিনা এটাও আমার প্রশ্ন থাকবে, এবং দিস হ্যাজ টু বি আনসার্ড এট দ্যাট টাইম। আমি আর একটা জিনিস দেখেছি, এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমজিএন র্যাক্স, আগে কি ছিল? এমজিএন রেগা,
এখন হচ্ছে এমজিএন র্যাক্স স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এমজিএন র্যাক্স ইজ সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, এমজিএন র্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত এমজিএন র্যাক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? নট মোর দেন 66 to 67 days। এই বছর চলে গেল, ইন দ্য নেক্সট ফিউ ডেজ এই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিনিশড, এখনো কিন্তু 30-35 দিনের মতো কাজ দিতে হবে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে, যাই কাজ হয়েছে ফর 5 months বিল স্পেন্ডিং, এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে না। আই এম টেলিং, খবর নিয়ে দেখুন। আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা কেন দেওয়া হচ্ছে না, the problem is with the state government। আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেননি। এন্ড বিকজ অফ দ্যাট মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকিয়ে দিয়েছে। হোয়াই ইট ইজ টু হ্যাপেন? এই গরিব মানুষের কি হবে? মুখ্যমন্ত্রী হোক যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। রেগা শ্রমিকরা জানতে চায়। আর এটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরি ওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। আসলে ভালো কাজ করলে তো ধন্যবাদ জানাতে হয়, এবং লিখিতভাবে স্বাস্থ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে, অর্থাৎ কোন সুযোগে? বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়তই আমি ধন্যবাদ দেব। কিন্তু হেলথ বাজেটটা আমি যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা এট এ গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। I think it is roughly, I don't know, some 6.71% রেখেছে in health. Is it 6.21%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারের 5 লক্ষ টাকা করে এটা কি হবে? কোথা থেকে দেবেন? এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চেন। নাকি আবার ওই এইচডিএফসি এরকম প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবেন? এটা হবে না। কিন্তু এটা তো যে কোনো ব্যক্তি, আই হ্যাভ টেকেন হেলথ ইন্স্যুরেন্স ফ্রম রিলায়েন্স, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছেন এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট হোয়াই দি বাজেট ইজ লেস? আমি কেন বাজেটটা বেশি কেন করেছেন এটা প্রশ্ন তুলছি না, হোয়াই দি বাজেট ইজ লেস। আরো একটা বিষয় এখানে একদম ভাবে দিয়েছেন, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7, এই বাজেট এট এ গ্ল্যান্স এটা দিয়েছে। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারে 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতেই শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাভ টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত। আপনি দেখুন কি
কি পরিমাণে হোয়াট ইজ দি বাজেট? একটা পঞ্চায়েত, ত্রিপুরার 70 থেকে 80% মানুষ তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলো তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? আই অনলি কোয়েশ্চেন, যদি হয় আমাকে প্রমাণ দিন। কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম হবে? আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। and this has not happened in this budget. I can tell you, sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন, প্রিন্টিং আরো ভালোভাবে হয়েছে। বানান টানান খুব শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রীর যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস, এখানে বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? STGT বেকার, this is fourth session in the 13th assembly. Yakungo klai khunmuinono sau chini STGT je kogno kichasin. মানে কত মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS দিয়ে জিজ্ঞেস করছে STGT ব্যাপারটা বল। আমি বললাম ভাই, কোন গণতান্ত্রিক রাজ্যে, গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী। চাকরি দেবেন কে? সিরিয়ালের 2 নম্বর মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়। চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো না, আমি অনলি প্রশ্ন করতে পারবো। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন এই STGT বেকারদের যে পরীক্ষাটা হলো 2022 সালে, রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট PhD এটা নিয়ে যারা বয়সের সীমা বেঁধে দাও। এখন এদের প্রশ্ন হচ্ছে চাকরি যেহেতু দিতে পারে না, নেট PhD স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5। আমাদের 3 নম্বর অনলি 5টা কোয়েশ্চেন থাকবে, আমি বেশি প্রশ্ন করবো। এটা আমার প্রশ্ন থাকবে জনগণের পক্ষে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমার দিকে দেখছে এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা, হবে কিনা জিজ্ঞেস। আমিও জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না, বাস। আর জুনিয়াদের পক্ষে এই জুনিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটা কিন্তু জুনিয়া অংশের মানুষ এরা জানতে চায় এই সরকারের থেকে যে 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুনিয়া পুনর্বাসন পাই। এই সরকার, মোদিজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরা রাজ্যের সরকার, এটা যেন ব্যবস্থা গ্রহণ করেন, এটা তাদের প্রশ্ন। আর এই যে অ্যাসেম্বলিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্পিকার ওনার রুম থেকে এটা শুনছেন। মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট বলছেন যে এই অ্যাসেম্বলিটা চলবে এখানে যদি কর্মচারী না থাকে। লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট।
1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরে থেকে এসে পড়াশোনা করতে করতে 8:30টার সময় বমি করে দিয়েছে, মাথা ঘুরে। তারপর আমি বললাম জনগণের জন্য প্রশ্নটা করতেই হবে, এবং হি অনলি টট মি। পূর্বতন বিরোধী দলনেতাই আমাকে এটা শিখিয়েছেন যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে। না, আমি আজকে 1963 থেকে এটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন, মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভায়। ওয়াই ইন দি লাস্ট 6 years ইট হ্যাজ স্টপ? এটা আমার প্রশ্ন। যদি পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টক্স দেখা গেছে, এখানেও লিখা আছে চ্যানেল 1 ককবরক, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ। এগুলো হচ্ছে, যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করবে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি, যে ককবরক চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু সংখ্যাটা বেশি করে দেবেন, কারণ ককবরক থেকে বাংলায় বলতে হবে, ককবরক থেকে ইংলিশটাকে করতে হবে। ইংলিশ, এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়, আমি জানি না ইংলিশ কেউ বললে ককবরক ব্যাপারও তো আছে। তাহলে ককবরক যারা ট্রান্সলেট করবে, এদের এক্সপার্টাইজটা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে, দেন অনলি দে ক্যান ট্রান্সলেট। আপনারা ভেবে দেখুন, বাংলায় যারা করবেন তারাই করবে, ইংরেজিতে তার। সো ককবরক ট্রান্সলেটরের সংখ্যা ওই সুনীল গাভাস্কাররা বা অন্যান্য ক্রিকেট কমেন্ট্রিরা যারা বসে কমেন্ট্রি করেন, ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে নেবেন, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি থিঙ্ক, আমি ককবরকবাসী বলে এটা ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। এবং এই বাজেটটাকে আমরা কনসিডার করব জনগণের স্বার্থে, এই কথা বললে আমি খুব খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 20 মিনিট সময়। ডিবেট তো স্যার, ডিবেট যেহেতু স্যার একটু এদিক সেটা বললে ভালো হয়, এদিক থেকে শুনলে না, বলুন, আপনি বলুন, তারপর আমি ওইদিকে যাবো। আর পরে বলবো একটু করবেন 10 মিনিট, ইয়েস, তাই তো পত্রিকা শুরু করুন, এটাই তো কারণ সংখ্যায় বেশি আছে, সময়ে কভার করবে না। মাননীয় চেয়ারম্যান মহাশয়, গত 1 মার্চ ত্রিপুরা সরকারের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2024-25 অর্থবৎসরের জন্য 27,804 কোটি 67 লক্ষ টাকার বাজেট এই মহতী সভায় পেশ করেছেন। আমি প্রথমে এই বাজেটের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে মাননীয় অর্থমন্ত্রী তিনি ওনার প্রারম্ভিক ভাষণে তিনি উল্লেখ করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মহান নেতৃত্ব ও মার্গদর্শনে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়ের সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্য প্রগতি ও বিকাশের পথে অগ্রসর হচ্ছে, এবং বাজেট
হলো একটা সরকারের দর্পণ। সরকারের দিশা কি, সরকারের লক্ষ্য কি, সরকার জনগণের জন্য কি করছেন, সেটা এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়। তো এই চিন্তাধারা মাননীয় অর্থমন্ত্রী কার থেকে পেয়েছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিশাকে এই বাজেটের মধ্যে প্রতিফলিত হয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষের মানুষকে 4টি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। আমরা আগে রাজাদের আমলে, বল্লাল সেনের আমলে আমরা শুনেছিলাম সমাজ 4টি শ্রেণীতে সমাজের মানুষ বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং নরেন্দ্র মোদীজি যে 4টি শ্রেণীতে মানুষকে ভাগ করেছে, এই বাজেটে প্রত্যেকটাতে তার প্রতিফলিত হয়েছে। সেগুলি হলো: 1, তিনি বলছেন গরিবের কল্যাণ করো, রাজ্য শক্তিশালী হবে, দেশ শক্তিশালী হবে। 2, মাতৃশক্তিকে শক্তিশালী করো, মাতৃবন্ধনা করো, তার জন্য পার্লামেন্টে 33% মহিলাদের জন্য রিজার্ভেশন করা হয়েছে। 3 নাম্বার, যুব শক্তিকে, তাদের কর্ম উদ্যোগকে কাজে লাগাও, অর্থাৎ যুব শক্তিকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আত্মনির্ভর করো, তাহলে দেশ অগ্রগতির পথে উন্নতি হবে। এবং 4, তিনি বলেছেন, ভারতবর্ষ নয় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এই শব্দ উচ্চারণ করেনি, তিনি বলছেন কৃষক হলো অন্নদাতা। কৃষকদের উন্নয়ন দেশের উন্নয়ন। কৃষকদের প্রত্যেকটি কাজে আমরা যদি তাকে শক্তিশালী করতে পারি, দেশ আপনাই আপনাই উন্নতি হবে। আজকে আমরা এখানে যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, এখানে যারা সরকারি আধিকারিকরা রয়েছেন, আমার এখানে সাংবাদিক ভাইয়েরা বোনেরা রয়েছে, আমরা প্রত্যেকে কৃষকরা সকালে মাথার ঘাম পায়ে ফেলে যখন উৎপাদন করে, তখন সেই উৎপাদনের উপরে আমাদের জীবন জীবিকা নির্বাহ করে। তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য তার প্রত্যেকটি পরিকল্পনা, প্রথম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 6,000 টাকা করে প্রত্যেক কৃষকের সেটা দেওয়া হয়েছে। এবং কৃষকদের যাতে আরো বেশি করে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য সমস্ত পরিকল্পনা মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটের মধ্যে রেখেছেন। আমি আমার বাজেটে প্রায় 101টি এখানে প্যারা রয়েছে, সবগুলো সম্পর্কে বলার তো সুযোগ আপনি বলে দিয়েছেন 10 মিনিট। আমি শুধু কৃষক, পশু এবং মৎস্য, আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত, আমি 3টি বিষয়ের উপরে আলোচনা করব। আমি আলোচনার আগে আমি কথাটি না বললে না হয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহাশয়কে ধন্যবাদ জানানো, যদি না জানায় সেটা অপূর্ণ থেকে যাবে। এই কারণে গত 9 ফেব্রুয়ারি অমরপুরে 50 বেডে ফিল্ড হেলথ সেন্টারের এবং সিজারিয়ান ওটিটিপির শুভ উদ্বোধন করেছিলেন 9 তারিখ। 29 তারিখ আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন, আমাদের একটা মিটিং, আমরা সেখানে ছিলাম। ডাক্তারবাবু আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে 2টো সিজারিয়ান পদ্ধতিতে 2টো ছেলের জন্ম হয়েছে, একটা মেয়ে আর একটা ছেলে, একজন জনজাতি আর একজন বাঙালি। ত্রিপুরার অমরপুরের মানুষের দীর্ঘদিন প্রত্যাশা মাননীয় মানিক সাহা মহাশয়ের হাত ধরে সেই প্রত্যাশা পূরণ হয়েছে না, সেটা বাস্তবে রূপ পেয়েছে 2জন সন্তানের মধ্যে দিয়ে। এই 2জন সন্তান 29 তারিখ জন্ম হয়েছে। 2028 আবার বিধানসভা, তাদের জন্মদিন 2028 আবার হবে, 4 বছর হবে না, কারণ 29 তারিখ লিপিয়ার রয়েছে, অর্থাৎ আমরা 4 বছর পরে, অর্থাৎ 29 তারিখ আসবে, 28 যখন আবার বিধানসভা হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অমরপুরবাসীর তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কারণে আগেও মানিক সরকারের রাজত্ব ছিলেন, মানিক ছিলেন, আর বর্তমানে মানিক সাহার রাজত্ব চলছে। এক মানিক নকল মানিক, শুধু ভাষণ দিতেন, প্রতারণা করতেন। আর মানিক সাহা মহাশয়
প্রমাণ করে দিলেন খাঁটি মানিক ত্রিপুরা আমাদেরকে সেই সিজারিয়ান ব্যবস্থা করে গ্রামের মানুষ। এখানে বিরোধী দলনেতা উনি আমার থেকেও বাংলা ভাষা শব্দ আমি ওনাকে অনুসরণ করি, খুব ভালোভাবে বলে। এই যে দুজন সন্তানের জন্ম হয়েছে, একজন এডিসি এরিয়ার মধ্যে রয়েছেন, সেটা আমার বিধায়ক পাঠানলাল মহাশয় রয়েছেন। ওনার বিধানসভা কেন্দ্র 41 এমপি কেন্দ্রের পড়ইমুড়াতে। আমি সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি। এই সভাতে, এই বিধানসভাতে আমি অমরপুরদীপুরের রোডের কথা বলেছিলাম। এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি গুরুত্ব দিয়ে দেখব, যেমন বলা তেমনই করা। সম্ভবত 29 বা 30 তারিখে গুয়াহাটিতে, অক্টোবরের গুয়াহাটিতে আমাদের সড়ক পরিবহন মন্ত্রী নীতিন কুমার গডকরির সঙ্গে মিটিং হয়েছিল। তিনি সেখানে গুরুত্ব দিয়েছিলেন সেটার উপরে, এবং নীতিন গডকরিকে বলেছেন যে 4টি রাস্তা রয়েছে সেগুলিকে জাতীয় ন্যাশনাল হাইওয়ে অন্তর্ভুক্ত করার। এই বাজেটে 56 নম্বর প্যারাতে সেটা উল্লেখ রয়েছে। আপনি সেখানে এই রাস্তাটি এবার মাননীয় অর্থমন্ত্রী যখন ঘোষণা করছেন, আমি শুনে খুশি হলাম যে 4টি সড়ককে জাতীয় সড়ক হিসাবে ঘোষণা করা হয়েছে, যার সর্বমোট দৈর্ঘ্য 229.25 কিলোমিটার। এই রাস্তাগুলো হলেন কমলপুর থেকে শান্তিবাজার ভায়া আমবাসা গন্ডাছড়া অমরপুর হয়ে। দ্বিতীয় রাস্তাটি হচ্ছেন শান্তিবাজার থেকে বিলুনিয়া 40 কিলোমিটার। তৃতীয় রাস্তাটি চম্পটনগর টু উদয়পুর ভায়া খুমলুম এবং জম্পইহিল। তৃতীয় রাস্তাটি অমরপুরদীপুরের রোড। আপনারা এখানে অনেকে যখন যান যে জিগজ্যাগ রোড রয়েছে, তবে সেটা ডাবল লেনে রূপ পাবে। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর এই দৃঢ় পদক্ষেপের জন্য এবং মাননীয় অর্থমন্ত্রী এবার বাজেটে সেটা উল্লেখ করা হয়েছে, তার জন্য আমি অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহাশয়, এখানে আলোচিত হচ্ছে কি কৃষির উপরে। আমি আপনাদেরকে বলছি যে এবার 2024-25 অর্থ বছরের বাজেটে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট সেক্টরে 1721 কোটি 94 লক্ষ টাকা বেশি বরাদ্দ করা হয়েছে, এবং যা আগের বারে বাজেট থেকে 19.88% বেশি। তাইলে এই সরকারের দিশা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্নদাতাদের কিভাবে আত্মনির্ভর করা যায় তার জন্য। কৃষকের আয় দ্বিগুণ হয়েছে। আগে ধান কত টাকা মন ছিল? 300 থেকে 350। এবার বাজেটের মধ্যে সেটা বলা হয়েছে 1 কেজি ধানের দাম 21 টাকা 83 পয়সা। সরকার ধান কিনছে 21 টাকা 83 পয়সা, আর চাল দিচ্ছে কত? 13 টাকা। আমি মাননীয় এখানে খাদ্যমন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করব যে মাথা পিছু 5 কেজি করে চাল দেওয়া হচ্ছে। এটা উপলব্ধি করেছেন যে 5 কেজি করে পরিবারে হয় না, তার জন্য এবার প্রায় 9 লক্ষের উপরে রেশন কার্ড পিছু আরো 5 কেজি করে চাল বাড়িয়ে দিয়েছে, যাতে গরিব মানুষের কোনো অসুবিধা না হয়। যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন গরিবদের আত্মনির্ভর করা। এখানে বলা হচ্ছে গরিবদের টাকা দিচ্ছে, এটা তাদের টাকা, সব টাকাই তো সরকারের টাকা। সরকারের কাম সঠিকভাবে কোথায় টাকাটা খরচ করলে পরে জনগণের লাভ হবে, মানুষ যাতে ভুখা না থাকে, মানুষ যাতে উপাস না থাকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 80 কোটি মানুষ, গরিব মানুষ যাতে অনাহারে মৃত্যুর কোলে ঢলে না পড়ে, তার জন্য সরকারের টাকাই সঠিকভাবে গরিব মানুষকে দেওয়া হচ্ছে। মানুষ যাতে, গরিব মানুষ দুবেলা দুমুঠো ভাত খেয়ে তারা কর্মসংস্থান করতে পারে। এক গরিব অর্থাৎ দান করা, ফ্রি দেওয়া কোনো সরকারের এটা বড় কাজ নয়। সব কিছু আমরা ফ্রি করে দিলে পরে সরকার কিসের উপর চলবে? সরকার যেমন গরিবদের চাল দিচ্ছেন, সঙ্গে সঙ্গে যাতে কৃষির উৎপাদন ব্যাহত না হয় তার জন্য সরকার আবার ন্যায্য মূল্যে কৃষকদের থেকে
ধান ক্রয় করা হচ্ছে এই কারণে যাতে উৎপাদনে যাতে ব্যাঘাত না ঘটে, অর্থাৎ ব্যালেন্স মিলে চলছে সরকার, যে আমি গরিবদের সাহায্য করব, উৎপাদন যাতে ব্যাহত না হয় সেই দৃষ্টিভঙ্গি রেখে সেটা কাজ করছে। এখানে কৃষিমন্ত্রী নেই, আমি অমরপুরে এবার 211টা ব্যাটারি চালিত স্প্রে মেশিন দেওয়া হবে ফ্রি। এখানে বিরোধী দলনেতা উনি চলে গেছেন, উনি বলছেন যে এবার কৃষি যে আমাদের যে কৃষি বীমা সেটা করা হচ্ছে, এটা ফ্রি করা হচ্ছে, কোনো মানুষের প্রথম বছর নেওয়া হয়েছে, এখন তার জন্য কোনো কৃষককে টাকা দিতে হয় না, সেটা এই বীমা ফ্রি সেগুলো দেওয়া হচ্ছে, যাতে কৃষকরা কোনোখানে বন্যায় ক্ষতিগ্রস্ত হলে পরে তাদের অসুবিধা না হয়। কৃষকের জন্য প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যখন দিচ্ছেন, আমাদের মাননীয় এখানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রয়েছেন, তিনি আবার মৎস্য দপ্তরের মন্ত্রী, তিনিও ঠিক একই ধাঁচে বছরে 6,000 টাকা করে মুখ্যমন্ত্রীর পানি পালক সম্মান নিধিও দেওয়া হচ্ছে, মৎস্যজীবীদেরকে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটা কেউ ভাবেনি, কোনো সরকার ভাবেনি, আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রত্যেকটি মন্ত্রী দৃষ্টিভঙ্গি রয়েছেন গ্রামের মানুষদের, কৃষকদের কোথায় অসুবিধা কিভাবে সেটা করা যায়। কোনো পশু যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তার জন্য তাকে 20,000 সর্বোচ্চ সাহায্য দেওয়ার জন্য এখানে মাননীয় আমাদের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী রয়েছে, সেই ব্যবস্থা করেছেন। কোনো রোগ হলে পরে কৃষকরা সেদিন সেই সুবিধা পেত না। শুধু তাই নয়, মৎস্য চাষের জন্য যদি কোনো পুকুরের মধ্যে বিষক্রিয়া হয় বা কোনো কারণে সেটি নষ্ট হয়, তার জন্য সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যাতে কৃষকরা কোনো অবস্থাতে, অর্থাৎ মৎস্য পালন কৃষক পালক যারা রয়েছে তাদের জন্য কোনো ক্ষতি না হয়। বিরোধী দলনেতা মাননীয় অনিমেষ বাবু বলছেন যে দুটো ছাগল দিচ্ছে, দুটো শুকর দেওয়া হচ্ছে, এ দিয়ে মানুষের কিছু করার নেই, মানুষকে এই সবাই দাঁড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে জাতীয় প্রাণী সম্পদ মিশন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি, সেখানে সর্বনিম্ন সাবসিডি হলো 15 লক্ষ টাকা, সর্বোচ্চ 50 লক্ষ। কোন যুবক যদি সে ভালো কিছু করতে চায়, 1 কোটি টাকার যদি তার পরিকল্পনা হয়, তার জন্য 50 লক্ষ টাকা ভাবা যায়। কোন সরকার সেটা করবে? একমাত্র বিজেপি সরকার, মাননীয় মানিক সাহার নেতৃত্বে সরকারের দৃষ্টিভঙ্গি রয়েছে, যাতে বেকাররা কর্মসংস্থান পায়, তার দ্বারা অন্য বেকাররা যাতে তাদের আন্ডারে কাজ করতে পারে। আমরা মানুষের মানসিকতা দীর্ঘদিন সিপিএম কংগ্রেস বেকারদেরকে কেরানি তৈরির মানসিকতা তৈরি করেছে, শুধু কেরানিগিরি করো আর লাইন করো আর মিছিল করো। আমাদের সরকার কিভাবে বেকার যখন আত্মনির্ভর হবে, সে আবার অন্যকে যাতে কাজ পায় তার জন্য তার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই সরকার প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কিভাবে সেগুলো করা যায় তার দিশা এই সরকার তৈরি করে দিয়েছে। এখানে আজকে অনিমেষ বাবু বলছেন যে পাহাড়ে কি কৃষি হবে, তিনি বিভিন্ন রাজ্যের উদাহরণ দিচ্ছে। ত্রিপুরাতে বেশিরভাগ যে রাবার চাষ হচ্ছে, গরিব মানুষরা সেখানে রাবার চাষ ছাড়া অন্য কিছু করার জন্য সেগুলো সুযোগ পাচ্ছেন না। তার জন্য বিশেষভাবে আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের এরিয়া রয়েছে। এই রাবার থেকে ঘুম থেকে উঠে মানুষের একটা রোজগারের তার ব্যবস্থা রয়েছে, যে প্রত্যেক মানুষ তার জন্য তার জীবিকা। এক একজন এখন লোকের হাজিরা হচ্ছে 500 থেকে 600 টাকা পর্যন্ত। যদি উৎপাদন যদি না বাড়ে তাহলে সেখান থেকে কোথায় থেকে হবে? এখানে আমাদের পরিবহন মন্ত্রী রয়েছেন, কি পরিমাণ ত্রিপুরাতে গাড়ি ঘোড়া রয়েছে, অটো রয়েছে, অটোর পারমিট দিয়েছেন, সেগুলো দিয়ে মানুষ তার আত্মনির্ভর হতে পারে, তার জীবিকা সে নির্বাহ করতে পারছে। কিভাবে মানুষ তার রোজগার করতে পারে, সরকার সেই দিশাতে চলছে বলে আজ মানুষের ত্রিপুরায় কোথায় অভাব অনটন নেই, কোথায়ও দেখবেন না। একটা সময় বামফ্রন্টের আলোয় মানুষ তার ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় ঘুরতো, এখন কোথায়ও দেখতে পাবেন না। এই কারণ সরকারে একদিকে গরিব মানুষদের জন্য ফ্রি যেমন চাল দিচ্ছে, আবার কর্মসংস্থানের জন্য প্রত্যেক মানুষের জন্য তার একটা সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তার জন্য মাননীয় চেয়ারম্যান মহাশয়, মাননীয়
অর্থমন্ত্রী যে বাজেট এনেছেন, আমি আশা করব সেই বাজেট এখানে উপস্থিত যারা বিরোধী দলের সদস্য রয়েছেন এটা আপনারা সমর্থন করবেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করবে। আমি আজকে আপনার মাধ্যমে যারা বিরোধী দলের আসনে রয়েছেন, আমার এখনো মনে আছে প্রথমবার যখন মাননীয় অর্থমন্ত্রী বাজেট অধিবেশন পেশ করেছিলেন, তখন তিনি কি বলতে চাইছিলেন, গণ্ডগোলের সমস্ত বিরোধীরা মিলিতভাবে জনগণের জন্য যখন বাজেট সেটা শুনতে দেয়নি। এবং এবার যখন তিনি বাজেট পড়ছিলেন, সমস্ত বিরোধী দলের সদস্যরা চুপ করে জনগণকে সেটা শোনার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিরোধী দলের বেঞ্চে যারা সদস্য রয়েছে আমি বলবো আপনাদের সুমতি হয়েছে, তার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দল থাকবে, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধী দল নয়। সঠিক দিশা সরকারকে দেখানো হলো বিরোধী দলের মূল মন্ত্র, এবং মানুষ কি চাইছে, সরকার কি করছে, তার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা সবাই মিলে মিশে এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব, এই বিশ্বাস আমার সমস্ত সদস্যের প্রতি রেখে এবং এই বাজেটের প্রতি পূর্ণ আস্থা সমস্ত জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, সবাইকে ধন্যবাদ। এবার বলবেন মাননীয় সদস্য শ্রী রামপদ জমাতিয়া মহোদয়। 10 মিনিটের মধ্যে শেষ করবেন, আমার অনুরোধ রইল। মাননীয় সভাপতি মহোদয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বাজেটের উপর আলোচনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু সময়টা আপনি বেড়ে দিয়েছেন 10 মিনিট, বেশি সময় অবশ্যই নেব না, তো তার জন্য আমার ভাষণটা বক্তব্যটা আমি শিক্ষার উপরে কিছু রাখবো। তো পয়েন্ট নম্বর 13, তেইশ 24 অর্থবর্ষে রাজ্যের রাষ্ট্রীয় শিক্ষানীতি ও 2020 বাস্তবায়িত করা হয়েছে এবং সেই অনুযায়ী পাঠ্যক্রম ও নিয়মাবলী চালু করা হয়েছে। 2024-25 অর্থবর্ষে IRDF এর অধীনে 21টি মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে, যার জন্য 123 কোটি 8 লক্ষ টাকা ব্যয় করা হবে। বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রীযুক্ত রায়জি গত 1 মার্চ 2000 অর্থবর্ষের সম্পর্কে উনি যে বাজেটের হিসাবে রেখেছেন, এবং শুধু এটা নয়, বাকি সমস্যাটাকে আমি সমর্থন করি। সবাই উপস্থিত সবাইকে এটাকে সমর্থন করে যেমন আমার পূর্ববর্তী মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয় যে বক্তব্যগুলি রেখেছেন, সবাই মিলে এটাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য যা যা সহযোগিতা করার আহ্বান জানিয়ে বক্তব্যটা আমি পেশ করছি। আসলে শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষকে কিভাবে নিয়ে যাবে, সভ্যতাকে কোন দিকে নিয়ে যাবে, এটার দিক নিদর্শন। কিন্তু আমরা দেখলাম যখন যোগ দেওয়ার জন্য অর্থাৎ মার্জার এগ্রিমেন্ট করে দিলেন, তখন থেকেই আমাদের শিক্ষানীতি ভারতবর্ষে যেটা চলতো ওইটা হওয়া উচিত ছিল, এবং এটা করেছে আলাদা একটা ভাষা মাধ্যমে ত্রিপুরা বোর্ড চালু করে এখানে আমাদের যে জেনারেশন তাদেরকে বিগত 70 বছর ওরা ঠকিয়েছে।
যেমন আমাদের ক্লাস 12 পর যখন আমাদের ছাত্রছাত্রীর সন্তানরা উচ্চশিক্ষার জন্য যখন ওরা যাবে বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে, তখন ভালো ভালো মেডিকেল কলেজ, ভালো ভালো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে পর জয়েন্ট এন্ট্রান্সের যে প্রশ্নপত্র, এটা সাধারণত সিবিএসই, এনসিইআরটি সিলেবাসের মাধ্যমে এগুলো প্রশ্নপত্রগুলি হয়। কিন্তু দেখা গেছে আমাদের ওনারা শিখেছে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমাদের ত্রিপুরা বোর্ডের, কিন্তু উচ্চশিক্ষার যখন যাবে তখন ওদেরকে সেই এনসিইআরটির মাধ্যমে পরীক্ষা দিতে হয়। এবং দেখা গেছে যারা কিছু পয়সাবান, মানে পয়সা থাকলেও মেরিট-এর মধ্যে দেখা গেছে যে উচ্চশিক্ষা নেওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষার জন্য আলাদাভাবে ওদের প্রাইভেট পড়িয়ে শিখিয়ে আলাদা সিলেবাস পড়াতে হচ্ছে উচ্চশিক্ষার জন্য। আর এইদিকে দেখা গেছে যে মেইন 12 ক্লাসেরও এটা মার্কসের কিছু তারতম্য থাকে, ওইটাকে বাড়ানোর জন্য এটা করতে হয়। তার মানে দুই দিকে পড়তে গিয়ে ছেড়ে জেনারেলি যারা ভারতবর্ষের সিবিএসসির যে স্কুলদের সাথে পারক হচ্ছে না। এতে দেখা গেছে যে ডাক্তার শুধু পেয়েছে, কিন্তু এই ডাক্তার বলতে গেলে পরে দেখা গেছে পশু ডাক্তার, এলোপ্যাথিকের ডাক্তার হচ্ছে না। কারণ ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো মেডিকেল কলেজের সুযোগ পাচ্ছে না। কারণ দুইভাবে পড়তে গিয়ে ওদের প্রেশার, ডাবল প্রেশার হওয়ার কারণে সিবিএসই যারা আছে একই সাবজেক্টে পড়াশোনা করে ওরা ভালো নম্বর পেয়ে যাচ্ছে 2 জায়গার মধ্যে। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা 2 জায়গার মধ্যে দুইটা ভাবে পড়তে গিয়ে ত্রিপুরা বোর্ড সেই এনসিইআরটির সেই জয়েন্ট এন্ট্রান্স পড়তে গিয়েছে, দুদিকে ওরা ঠকিয়ে গেছে। এইভাবে 70 বছর আমাদেরকে ঠকিয়েছে। তো কাজে কিন্তু আমাদের সরকার আসার পর শিক্ষার যে সিলেবাস, এটা 2018 মার্চের পরে এবং বিশেষ করে 2019-এ ওয়ান নেশন ওয়ান কারিকুলাম এসসিইআরটির অ্যাডপ্ট করে এনসিইআরটির কারিকুলামগুলি এবং সিলেবাসগুলি আমাদের সরকার, আমাদের বিজেপি আইপিএফটি সরকার এসে এটাকে অ্যাডপ্ট করে। এতে আমাদের কিন্তু এটা ফল পেতে সময় লাগবে, হয়তো বা আরো কমসে কম 25 থেকে 50 বছর সময় লেগে যাবে। কিন্তু এটা যদি সেই 1949 থেকে করা হতো তাহলে কোথায় চলে যেত। কিন্তু ওরা পরবর্তীতে দেখিয়েছে ওরা জনজাতিদের সবচাইতে, বিশেষ করে বামপন্থীরা মায়া কান্না, জনজাতিরা শিক্ষার জন্য, উন্নয়নের জন্য, রাস্তার জন্য বিভিন্নভাবে ওনারা খুব মানে ওরাই বোধহয় মানে মুক্তিদাতা এরা দেখায়। কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গায় একটি বিষয় সত্যি অবাক লাগে, যখন মানিক সরকারজি মুখ্যমন্ত্রী ছিলেন, আমার আমি তখন ছিলাম একটা বেঙ্গালুরুর যে ইসকন, তাদের সাথে এসে অক্ষয় পাত্র ফাউন্ডেশনের ওরা এসেছিলেন। ওরা এসে ওনার কাছে কিছু জমি জমা চাইছিলেন, বিশেষ করে যে ওরা যে অক্ষয় পাত্র ওরা সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রীকে দুপুরে ওনারা বুঝান করান। এই করানোর জন্য ওনারা এসেছিলেন, গিয়ে দেখাও করা হয়েছিল, কিন্তু ওদেরকে ওনারা দেয়নি এবং এতে ত্রিপুরাকে ওরা ডিপ্রাইভ করেছে। সঙ্গে সঙ্গে ওরা আবার আসামে চলে গেছেন। আসামে চলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেটা চলছিল ওইখানে গেছেন। উনি সঙ্গে সঙ্গে আমি নেওয়া ওদেরকে দিয়ে দিয়েছে, ওইখানে 50,000 ছাত্রছাত্রীকে দুপুরে ভালো ভোজন করাচ্ছে ওইখানে। কিন্তু আমাদের এখানে এটা করা হয়নি তার জন্য। অথচ ওরা অক্ষয় পাত্র ফাউন্ডেশন ওনারা আমাদের ত্রিপুরাতে প্রথম ওরা এসেছিলেন এটাকে চালু করার জন্য। তার জন্য জনতাকে আমাদের এখানে বিশেষ করে
গ্রামেগঞ্জে যারা থাকেন তাদেরকে ওনারা ডিপ্রাইভ করলেন এইভাবে। তেমনি আমাদের এখানে প্রি স্কুলের কারিকুলাম আপনারা শুনলে অবাক হবেন, অনেকেরই হয়তোবা বিষয়টা সবসময় সবার কাছে নজর। 1 থেকে 2012-13 পর্যন্ত আমার এখানে তথ্য আছে এখানে যে দেখা গেছে এডিসি এলাকাতে 40টি হাই স্কুল এবং হাই সেকেন্ডারি স্কুল, ওইখানে কয়েকটা স্কুলের মধ্যে 12 বছর ধরে একজন স্টুডেন্টও পাস করতে পারেনি, একজন স্টুডেন্টও না। এইভাবে ওনারা ছেড়ে রেখে দিয়েছিলেন। তখন একটা সরকার চলে, কিন্তু এইভাবে আমাদেরকে বিশেষ করে এডিসি এলাকাতে শুধু এখানে জনজাতি থাকে না, এডিসি এলাকা তো বাঙালিও থাকে, পাহাড়ি থাকে, মাইনরিটি থাকে, সবাই থাকে। তবে এডিসি এলাকাতে যারা ছিল তারা সবাই এভাবে ডিপ্রাইভ হয়েছে। আমি কিছু বিষয়টা আপনাদের এখানে তুলে ধরতে চাই। যেমন আমরা সবাই জানি 2000 থেকে, বিশেষ করে 98 থেকে 2006 পর্যন্ত মানে এলাকাতে আগরতলা থেকে সেগুলোতেও মানুষের যে উগ্রপন্থী এবং অপহরণ বিভিন্ন কারণে দমবন্ধ হয়ে যেত। তখনই এই বিষয়টা ছিল। তবু দেখা গেছে 2010 থেকে 2010-এও 22টি মাধ্যমিক স্কুলে একজনও পাস করে না 2010-এ। তেমনি 2012-তে 16টি হাই স্কুলে একজনও পাস করে নেই এডিসি এলাকাতে। 2013-তে 11টি স্কুলে একজনও পাস করে নাই। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা স্কুলের মধ্যে, যেমন অমরপুরের পল্কো হাই স্কুল, একটা স্কুলে ঠিক আছে অনেকটার মধ্যে দেখা গেছে 4 জন 5 জন এরকম আছে, কিন্তু 23 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। তেমনি পশ্চিম ত্রিপুরার মোহনপুর তমাকারী হাই স্কুল, 21 জন ক্যান্ডিডেট ছিল, একজনও পাস করে নাই। এইভাবে এবং 2001 থেকে এইটা পিরিয়ডটা হচ্ছিল বামফ্রন্টের আমলে, মায়া কান্না সব জনজাতিকে ওরাই শিখিয়ে দিচ্ছে। আবার ওনারা স্কুলও খুলেছে রাজার আমলে, এরকম বলেছে। জনশিক্ষা আন্দোলন করেছিল, কিন্তু পরবর্তীতে তা কি দেখা গেছে, পরবর্তী সময় দেখা গেছে যে নকশাল পকশাল করে ওরাই তো ছিল ওই জায়গার মধ্যে। কিন্তু দেখা গেছে যে স্কুল পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, বন হলে পর সরকারি বাস, সরকারি গাড়ি এগুলি রাস্তায় পুড়িয়ে দেওয়া, এইগুলি এর সাথে সাথে তো এটাকে উত্তরণের জন্য একটা কোচিং সেন্টার চালু করা হয়েছিল 2001 সনের 1 বা 2 সনের মধ্যে। তো এইরকম একটা 15টা এনজিও, ওই এনজিওর মধ্যে আমিও ছিলাম। বিশেষ করে সোসাইটি জমাতে হদার পরিচালিত, বাবাগড়িয়া মিশন পরিচালিত গড়িয়া একাডেমি কোচিং সেন্টার নামে আমি নিজেও ওইখানে ইনভলভ ছিলাম। তো ওইখানে হয়েছিল কি, 10 বছর পড়িয়ে দিয়ে আমি একটা রিসার্চ করেছিলাম, যে 10টা বছর রিসার্চ করে দেখেছি ক্লাস 1-এ বিশেষ করে জনজাতি এরিয়াতে, এডিসি এলাকাতে স্টুডেন্ট 100 জন ভর্তি হলে পর ক্লাস ক্লাস 5 থেকে 6-এ 50% ড্রপ করতে যায়। তেমনি দেখা গেছে ক্লাস 6 থেকে 10 এই যে 50 জন রয়ে গেল, 50 জনের মধ্যে পরবর্তীতে দেখা গেছে ক্লাস 6 থেকে 10-এর মধ্যে মাধ্যমিক পাস করে মাত্র 2 জন। মানে শুনতে অবাক লাগে, মানে এটাই দেখা গেছে যে ওদের মধ্যে থেকেই
বিপথে পরিচালিত হয়ে যায়। কেউ চুরি ডাকাতি, কেউ উগ্রপন্থী, কেউ বাইরে বিদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন রকম পাচার প্রচুর করা, তো এইসবগুলি দেখা গেছে। তো তার জন্য সোসাইটি এটা রিসার্চ করে, আমি যেহেতু 10 বছর বাবাগিরিয়া মিশনের আমি ছিলাম এবং জমাতে জেনারেল সেক্রেটারি ছিলাম, এবং উগ্রপন্থী লড়াই করার ক্ষেত্রেও দেখা গেছে কিভাবে এটাকে সমূলে বিনাশ করা যায়। মাননীয় সদস্য একটু সময় প্রতি চেয়ারম্যান মহোদয়, আর 2 মিনিট। এটা আমি চিন্তা করার পর দেখলাম যে যারা এই যে ড্রপ আউট হয়ে যায়, এর মধ্যেই সিংহভাগ উগ্রপন্থী হয়ে যায়। তো তাদেরকে কি বন্ধ করা যায়? তাহলে পুরো ড্রপ আউটটা কমাতে হবে। তার জন্য 2002 সনের অগাস্ট মাসের 1 তারিখ থেকে সোসাইটির মাধ্যমে 10-12টা যারা এনজিও করছেন তাদেরকেও বলা হলো। বলার পর সবাই মিলে ড্রপ আউট কোচিং সেন্টার আমরা চালু করে দিলাম। তারপর কিন্তু এটা পাসের সংখ্যা, যেখানে ক্লাস 1 থেকে 10 বছর পড়িয়ে দেখেছে মাধ্যমিকের মধ্যে মাত্র 25 নাম্বার মাধ্যমে পেয়েছে। অঙ্কতে 00, ইংরেজি 00। কিন্তু এটাকে প্রাইভেট এই যে কোচিং সেন্টার রাখার পর, অগাস্ট মাস থেকে পরীক্ষার শেষ পর্যন্ত রাখার পর দেখা গেছে 90%, 80% ওদেরকে পাস করিয়ে প্রায় 15টা এনজিও চালাচ্ছিল ভালো করে। কিন্তু এইটা আবার বামফ্রন্ট সরকারের এখানে নলেজে গেছে যে কোচিং সেন্টার তারা যেমন দেখি, হ্যাঁ, এখানে আমরা সরকারে 10 বছর পড়িয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসছে, কিন্তু মা বাবার নাম পর্যন্ত ক্লাস 10 হওয়ার পরও ইংরেজিতে লেখানো শিখাইতে পারেনি। ওরা কি করে ফেল হয়ে যাচ্ছিল, এটাকে কিভাবে ওরা রিভিশন করে পাস করে পাঠাচ্ছে। তাই তাদের কাছে কি যেন এটা হয়েছে। তারপর আবার তাদের একটা চিন্তাধারা হলো, না, এটাকে আবার ব্যাঘাত গড়াতে হবে। এইগুলি দেখুন, আওয়াজ তুলবেন না। আমি কারণ 37 দিন পর্যন্ত আমি তার জন্য এই যে আস্তাবল ময়দানের ইয়েতে বাইরে যেখানে আমরা ধর্ণা দিয়েছিলাম 37 দিন আমি নিজে। ব্যাপারটা হচ্ছিল কি যে এটাকে অনবরত পাশ হয়ে যাচ্ছে জনজাতিরা, ম্যাক্সিমাম এডিসি এইটাকে দেখতে পাচ্ছিল না। তার জন্য এই বামের আমলে ওরা আবার এটাকে বন্ধ করার জন্য, আরে গণতন্ত্র বলে এখন ওরা চিল্লায়। কিন্তু দেখা গেছে আমরা যে ওইখানে শুধু বিষয় ছিল কি, আজকে মাস যেখানে কোচিং সেন্টারের পাশাপাশি যে কোনো স্কুলের সেন্টারের মধ্যে তাদেরকে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা না, আগে এভাবেই চলে আসছে। তার জন্য ভালো রেজাল্ট হচ্ছিল, কিন্তু বলছে না সেদিন হবে। আমরা জানি যে ছেড়ে দিলে পর এটা পাস করতে পারবে না, কিন্তু পরবর্তীতে 2014 সনে অনেক পোস্টে 7 দিন ধর্নাতে বসার পর যাই হোক বিভিন্নভাবে ফিলিয়ে করা গেছে। পাশাপাশি যে কোনো সেন্টারের মধ্যে আপ টু লাস্ট মানে পরীক্ষা এক্সাম পর্যন্ত আমরা দিতে পেরেছি, তার জন্য ভালো হয়েছে। কিন্তু 2015 এবং অনওয়ার্ড আমাদের সরকার আসা পর্যন্ত, মানে তাদের সরকার 2018 সনে যাওয়া আগ পর্যন্ত কিন্তু পরীক্ষার 1 মাস আগে ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দেওয়ার পরে ফল হয়েছে কি, যেখানে 80% এবং 90%, 100% যেখানে পাস করানো যেত, ড্রপ আউটকে 8 মাস রেখে 10 বছরে ওরা করাতে পারেনি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে মাত্র 30%, 40%। কারণ পরীক্ষার সময় ছেড়ে দেওয়া মানে কি, গিয়ে মোবাইল খেলে, বিশেষ করে গরিব যাদের গার্জেন আছে ওরা পরীক্ষা সেন্টারে গিয়ে ঠিক মতো ঘর ভাড়া দিয়ে ওরা পড়াতে পারছে না। তার জন্য যে
2001 এবং পরে 2018 পর্যন্ত। বিষয় হচ্ছিল কি যে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে, সবাইকে তো আর দেওয়া তো যাবে না, মানে এক প্লাটুন করে তো আর গার্ড দেওয়া যাবে না, অপহরণ হচ্ছে, তো তার জন্য বলছে স্কুলে গেলে গেছে, না গেলে বেতন খারাপ। বিষয়টা সবাই নজরে নিয়ে আসার জন্য আর আমাদের সরকার আসার পর আমরা কি করেছি, আমাদের সরকার আসার পর 125টা আমরা বিদ্যাজ্যোতি যোজনা স্কুল আমরা করেছি এবং বিভিন্ন রকমের স্কিম আমরা চালু করে দিয়েছি। আপগ্রেডেশন অফ স্কুল, জুনিয়র বেসিক স্কুল থেকে সিনিয়র বেসিক স্কুল আমরা করে 19-20-এ 3টা, 20-21-এ 4টা, 21-22-এ 9টা, 22-23-এ 5টা, এইভাবে 12টা স্কুল, 21টা স্কুল আমরা এইভাবে করেছি। কনভার্সনাল স্কুল বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়াম 2018-19-এ 12টা স্কুল আমরা করেছি, বেঙ্গলি থেকে ইংলিশে কনভার্ট করেছি। 2019 থেকে 20 28টা, 2020 থেকে 21 31টা, 2021 থেকে 22 57টা, 2022 থেকে 23 8টা, এই 23-24-এও আর একটি। তার মানে কি বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়াম স্কুলটাকে উন্নতি করার জন্য এবং শুধু জনজাতি নয়, সারা ত্রিপুরা রাজ্যের আমাদের ভবিষ্যৎ যে সন্তান তাদেরকে উচ্চশিক্ষা করার জন্য ভবিষ্যতে সঠিকভাবে ওরা যাহাতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে চড়ে যাহাতে ওনারা চাকরি করতে পারেন, চাকরি দিতে পারেন, এর জন্য আমাদের যে সরকারের প্রচেষ্টা, কেউ দাবি নেই কিছু নেই, আমরা করে যাচ্ছি। তো কাজে আসলে এগুলি তথ্য ভিত্তিক। এইটা কিন্তু আর বিশেষ করে ওই ইংরেজি কেবল ইংরেজি বলছেন, কিন্তু আমরা কেউ না বললেও আমরা যে করি, আমাদের সরকার বিজেপি করে, এটাই যে এটা সহ্য না হলে কি করে হবে? হ্যাঁ বলুন, সহ্য না হলে যে কি করে বলবেন? আর 2000 চেয়ারম্যান স্যার 1988 থেকে 1993 সাল পর্যন্ত কেন্দ্রে যেমন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, এখানেও কংগ্রেসের সাথে আঞ্চলিক দল, তখনের জোড়া পাতাই আন্দোলন হয়েছে। এগুলিও তখন ওরা করতে পারতো, কিন্তু ওদের তখন দেখা নেই। এই যে বড় রোমান বা ইংরেজি যাই বলুন, বাংলা যাই বলুন, তখন করতে পারতো, কিন্তু কেউ দাবি উঠায়নি, একটাও উঠায়নি। সিপিএম তো গত 35 বছর ধরে ছিল, এটা সমাধান করেনি। এখন এসে আমাদের এই সময় এসে যেমন করে হোক স্মুথ এটা চলছিল, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি দিচ্ছে সবকিছু দিক দিয়ে, কিন্তু তখন এটা ডিস্টার্ব করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছে এবং দাঙ্গা সৃষ্টি করতে চাইছে। এর সময় দেখা গেছে। তো কাজেই আমি এই আমাদের যে বাজেট 2024-25 আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা এনেছেন, এটাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। পয়েন্ট অফ অর্ডার মাননীয় চেয়ারম্যান, সমর্থন করি এবং মাননীয় সদস্য এবং আপনারা মাননীয় সবাই এটাকে সমর্থন করে সবাই। উনি যে বলছেন দাঙ্গা সৃষ্টি করতে চাই, বলবেন কার সাথে কার দাঙ্গা ওনাকে বলতে বলুন। এটা কিন্তু সাংঘাতিক বিষয়। দাঙ্গা মানে উন্নয়নের জন্য, কে দাঙ্গা করবে? উন্নয়নের জন্য আপনারা সবাই সহযোগিতা করার জন্য আহ্বান রেখে বাজেট এই যে দেওয়া হয়েছে, আমরা আমাদের যে এই পবিত্র বিধানসভাতে সাবমিট করা হয়েছে, এইটাকে সমর্থন করে আমার বক্তব্য প্রিজাম্পশন। ধন্যবাদ। না, এটা ওনার প্রিজাম্পশন।
এবার বলবেন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। আমার অনুরোধ থাকবে 20 মিনিটের মধ্যে শেষ করবেন। স্যার 10 মিনিট যারা বললেন তার 30 মিনিট বলে আমাকে বলছেন 20 মিনিট। 30 মিনিট বলেনি, হয়তো 5 মিনিট চেষ্টা করবো স্যার, চেষ্টা করবো, দিচ্ছি আপনি বলেছেন। মাননীয় চেয়ারম্যান স্যার, স্যার গত 70 বছরের বাজেট আমি বলতে পারবো না, এত জ্ঞান বুদ্ধি আমার নাই। 2024-25 সালের যে বাজেট পেশ করা হয়েছে তার উপরেই আমি আলোচনা রাখতে চাই। আলোচনা কি সরকার পক্ষ বা বিরোধী পক্ষ বাজেট পাস না হওয়ার জন্য না, বাজেট পাস হওয়ার জন্য, বাজেট পাস হবে, কিন্তু সেই বাজেট যাতে আরো সমৃদ্ধ হয়, পূর্ণাঙ্গ হয়, রাজ্যের সার্বিক বিকাশে সেখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এটা ট্রেজারি বেঞ্চকে তথা অর্থমন্ত্রীকে সাহায্য করার জন্যই সেখানে সদস্যরা সে আলোচনায় তাদের বক্তব্য উপস্থিত করেন। স্যার গত 1 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে বা যে কোনো বছরের বাজেটে অবশ্যই তার যে ফিগার অর্থাৎ রাশি অঙ্ক এটা যেমন গুরুত্বপূর্ণ, আবার সবটাই শুধু রাশি বা টাকা না, সে অর্থ কত মানে কম্প্রিহেনসিভ গ্রোথ, সার্বিক বিকাশে সীমাবদ্ধতার মধ্যেই তার সদ্ব্যবহার হয়, তার একটা ফিউচার ডাইরেকশন থাকবে। হয়তো সে অর্থ বছরে সেই কাজটা করা যাবে না, কিন্তু আগামী বহু বছরের জন্য তার বুনিয়াদ তৈরি করবে। তার সাথে সে অর্থের সদ্ব্যবহার নানাভাবে অর্থের অপচয় হয়, বেনিয়ম হয়, এগুলো কিভাবে রোধ করা সম্ভব এবং সার্বিকভাবে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা এনশিওর করা যায়। স্যার আমি যদি এই বাজেটকে সেরকম ভাবে যদি খোলা মনে সমর্থন করতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু এখানে দেখছি আমি যে বিষয়গুলি বললাম, আমার আগে লিডার অপোজিশন তিনি বলেছেন, এই বাজেটে তার অঙ্কের দিক থেকে, ডাইরেকশনের দিক থেকে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে এবং দিশার দিক থেকে ইচ এন্ড এভরি কম্পোনেন্টস আর টোটালি অ্যাবসেন্ট। স্যার প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি, অর্থাৎ ফিগার দিয়ে। 2023-24 তার বাজেট এস্টিমেট যদিও রিভাইজড এসে কমেছে, সেখানে রেভিনিউ এবং ক্যাপিটাল দুইটা রিসিপ্ট মিলে টোটাল রিসিপ্টস 27,043.1, এক্সপেন্ডিচার দুটো মিলে 27,654.4, তখন ডেফিসিট ছিল 611.3 crore। 1 বছর পার হয়েছে, আমরা বক্তৃতা শুনছি, পত্রিকাগুলোতে ডাউজ ডাউজ বিজ্ঞাপন, এই সেক্রেটারিয়েটের গেটের সামনে আসলে মানে গেটেই দেখা যায় এত উন্নয়ন, এত বিকাশ, একেবারে
ব্রিজের পিলারে পিলারে, ওই ফ্লাইওভারের খামে, এটা একেবারে ধর্মনগর এদিকে সাবরুম সর্বত্র পাবলিক এক্সাকার থেকে কোটি কোটি টাকা খরচ করে তার বিকাশ। তার মানে তাহলে গত বছর যে রিসিপ্ট হয়েছে, এই রিসিপ্ট আরো বাড়বে, এক্সপেন্ডিচারও বাড়বে। কিন্তু দুর্ভাগ্য হলো 2024-25 সেখানে এবার রিসিপ্ট, অর্থাৎ সরকার চারিদিক থেকে নানা কষ্ট করে টেনে টুনে একেবারে খুঁচিয়ে খামচিয়ে ঋণ টিন নিয়ে যে অর্থ জোগাড় করতে পেরেছে তা কত? 27,393.98। এটা গত বছর থেকে মাত্র 350 কোটি, তাও ফিগার। এই যে এত বিকাশ, আকাশ বাতাস সম্পাদন করা হচ্ছে মাত্র 350 crore 0.88 lakhs, 88 lakhs। এক্সপেন্ডিচার সেখানে গেল বছর 27,654 কোটি, এবছর 27,804 কোটি। এই 2024-25 এবং 2023-24 এই দুইটার মধ্যে যদি আমরা একটু ব্যবধান করি স্যার, রিসিপ্টসে মাত্র 350 কোটি টাকা, that is only 1.28% growth। যে কোনো জিনিস আপনি কাপড় কিনেন, জুতা কিনেন, সাইকেল কিনেন, ঘড়ি কিনেন, ছেলে মেয়েদের জন্য প্যান্ট শার্ট কিনেন, জামা কিনেন, এমনকি সুস্থ হওয়ার জন্য ওষুধ কিনেন, নরমালি আমাদের দেশে যে ইনফ্লেশন, দ্রব্যমূল্য যেভাবে বাড়ে, একেবারে কম হলো 10%, কিন্তু এখানে রিসিভ হয়েছে মাত্র 1.28%, ইভেন নট 2%। এক্সপেন্ডিচার, সে এক্সপেন্ডিচারও গত বছরের তুলনায় এবার, অর্থাৎ এই সমস্ত টাকা পয়সা পেলে পাওয়া তো যায়ই না। এটা রিভাইজ বাজেটে হয়েছে স্যার। এই যে রিভাইজ বাজেট পেশ করলেন সেদিন, কত রিভাইজ বাজেট গত বছর, যেখানে বাজেট এস্টিমেট ছিল 27,043 কোটি, রিভাইজে নেমে এসছে এটা 26,658 কোটি, 995 কোটি 48 লক্ষ টাকা নাই, তুলতে পারেননি। আর সিএজি রিপোর্টগুলোতে দেখা যায় 26%, 30% বিভিন্ন জায়গায় এগুলো আনস্প্যান্ড খরচ করা যায় না। আমি সেগুলো বলে সময় নষ্ট করছি না, এলওপি সাহেব কিছু বলেছেন। এবং গতবারের তুলনায় এবার খরচ করতে পারবেন বলে আশা করেছেন কত? মাত্র 150 কোটি 0.27 crore, that is only 0.53%, 1% না স্যার, 1% না। অথচ কোনো বেকারের চাকরি নাই, গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত নাই, ওই জল জীবন মিশনের নামে পাইপ দেওয়া হয়েছে, জল নাই, অনিয়মিত কর্মচারীর নিয়মিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কালকে পরশুদিন বলেই দিয়েছেন, দূরস্থ। সরকারের প্রায় 30,000 উপরে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পড়ে আছে, শুধু বিজ্ঞাপন হয়, নির্বাচন আসলেই, ভোট আসলেই এটা ইন্টারভিউ হয়, ফল বের হয় না। এসটিজিটি ট্যাক্স
কর্মচারীরা ডিএ পায় না, এগুলো কিচ্ছু না করেও, কিচ্ছু করেনি, তারপরও এক্সপেন্ডিচার বেড়েছে গতবার থেকে মাত্র 0.53%। স্যার তাহলে কি বলবো স্যার, এই সরকারকে বিকাশশীল সরকার বলবো, গতিশীল সরকার বলবো, না ওই যে অধোগতিতে যাওয়া, পেছন দিকে যাওয়া সরকার বলবো, না এই সরকারকে পদার্থ সরকার বলবো, না তার আগে লাগাবো? একটু আমরা কিন্তু বলিনি ম্যাডাম, প্লিজ, আমরা কিন্তু আপনার ডিস্টার্ব করবো, তাহলে প্লিজ এটা করবেন না। শুনুন, আপনাদেরও শুনুন, মনোযোগ দিয়ে শুনবো, আমরাও শিখবো, আপনারাও শিখুন। আমি ফিগার বলছি, যদি ফিগারে যদি বলা হয় পয়েন্ট অফ অর্ডার করুন, বলুন, আমাকে শুদ্ধ করুন, আই চ্যালেঞ্জ ইউ। স্যার এই জন্য বলছি, এই বাজেটে অল দিস কম্পোনেন্টস আর অ্যাবসেন্ট, এবং এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের বিকাশের পরিপন্থী, এই রাজ্যের জনগণের উন্নয়নের পরিপন্থী এবং জনবিরোধী একটা বাজেট ছাড়া আর কিচ্ছু বলা, এর চাইতে ভালো শব্দ স্যার আমি খুঁজে পাচ্ছি না। এবং যদি বলা যায় এক শব্দে, এটা একটা ব্যর্থতার তলি। এই বাজেট বইটা এটা একটা ব্যর্থতার তলি, এটা প্রতিটি ছত্রে ছত্রে ব্যর্থতার তলি। স্যার আমি তারপরে আসছি কয়েকটা দপ্তরে, সব দপ্তরে আমি যাবো না স্যার, আপনি সময়ও বেশি দেননি আমাকে। হ্যাঁ, রাইটলি বাজেটের শুরুতে রাখা হয়েছে এগ্রিকালচার এবং অ্যালাইড কয়েকটি ডিপার্টমেন্ট। হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষ এখনো অ্যাগ্রারিয়ান কান্ট্রি, অ্যাগ্রারিয়ান ইকোনমি। এগ্রিকালচার থেকে আমাদের জিডিপিতে আয় বেশি হয় তা না, বাট ভারতবর্ষের 60% বেশি লোক এগ্রিকালচারেই ওরা কোন রকমই খেয়ে পরে বেঁচে পড়তে আছে। দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাগ্রারিয়ান ইকোনমি। এবং এখানেও এই এগ্রিকালচার ডিপার্টমেন্টকে রাখা হয়েছে, এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের খুব সুন্দর নাম এখন রাখা হয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, কৃষক এবং কৃষি এবং কৃষি কল্যাণ। স্যার খুব বিজ্ঞ আমার দীর্ঘদিনের সহকর্মী, তিনি এই দপ্তর চালাচ্ছেন এখন। স্যার এখানে এগ্রিকালচারের কি আছে স্যার এই চ্যাপ্টারে? হ্যাঁ, পিএম কিষানে কৃষকরা কিছু টাকা পায়, ভালো, আমি 640 কোটি টাকা ওরা পাচ্ছে দেখাচ্ছেন, অবশ্যই আমি খুশি। তারপর আরেকটা দেখিয়েছেন পেডি প্রকিউরমেন্টে আপনারা কিনেছেন, তাও টোটাল যত আমাদের রাজ্যে হারভেস্ট হয় তার 2%ও না। যাই হোক, আমি গেল সেশনে যে কিভাবে প্রক্রিয়া হয়, মাননীয় খাদ্যমন্ত্রী আমাকে নোট দিয়েছেন, বলছেন এগুলো তো আপনারাও করতে পারতেন। ইয়েস, আই অ্যাডমিট, আমরাও করতে পারতাম, কিন্তু তখন হয়নি, আপনারা করেছেন, আমি তার জন্য ধন্যবাদ জানাবো। আই অ্যাডমিট। কিন্তু তার বাইরে কিছু স্কিমে কিছু যন্ত্রপাতি দেওয়া, এক্সটার্নাল এডেড স্কিমে 2-4টা ল্যাবরেটরি খোলা, তার বাইরে কি আছে? এগ্রিকালচার এক্সটেনশন করতে গেলে পরে শুধু কিছু নাম দিয়ে কিছু টুপি পরালে হবে না। এগ্রি এক্সটেনশনের জন্য শুধু সেক্রেটারি এবং ডাইরেক্টর না, তার তলাতে ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, তার নিচে গিয়ে যে এগ্রি স্টোর, বিআরডব্লিউ সেন্টার, হর্টিকালচার এবং এগ্রিকালচার উভয়ের জন্য। এবং রাইটলি লোক বলেছেন
ত্রিপুরা রাজ্যের যেহেতু 65% হিলি এরিয়া, সেই হিল এরিয়াতে হ্যাঁ আগের সরকার করতে পারেনি, তখন পরে উঠতে পারেনি সবটা, সেই জন্যই তো করবেন নতুন টেকনোলজি, নতুন আইডিয়া, কিভাবে তার মাল্টিপ্লিকেশন করা যায় আমাদের এই জমির উৎপাদন। কোথায় তার উল্লেখ? সার পাওয়া যায় না, ওষুধ পাওয়া যায় না, কিছু হয় না, শুধু এরকম টোকেন কিছু বিলি করে এগ্রিকালচার হবে। শুধু একটা উদাহরণ দিচ্ছি, অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সময় কম, আমি বলছি না। বিশালগড়ের একটা জায়গাতে আমরা তখন একটা ফুলের একটা এক সময়তে এই যে আমাদের কোনো বিক্রি হলে, কোনো লিডার আসলে, কোনো জয় হলে এর জন্য বা বিয়ের সময়তে এই ফুলও এক সময়তে কলকাতা থেকে আসতো। তখন চ্যালেঞ্জ নেওয়া হয়েছিল, আর ফুলও আমরা কলকাতা থেকে আসতে হবে, অন্য কিছু আসবে? গভর্নমেন্ট এই বিশালগড় এরিয়াটাকে পুরো একটা ফুল চাষের একটা এরিয়া হিসেবে ডেভেলপ করলো, লক্ষ্মী, and that area has, Tripura has become self-sufficient in flower producing. বরঞ্চ গ্ল্যান্ডুলাস নামে একটা ফুল এখান থেকে, ত্রিপুরা থেকে ইসরায়েল যেত। আমি যাইনি ফিজিক্যালি, কিন্তু পত্রপত্রিকায় দেখি সেখানে নাকি ওনার ফুলের কোনো অস্তিত্ব নেই। মাননীয় কৃষিমন্ত্রী যদি, হ্যাঁ, ইয়েস প্লিজ। আপনি যেটা বলছেন এখানে এখন ফুলের কিছু নেই, আমি আপনার অবগতের জন্য হাউসকে জানাচ্ছি, এখানে এখন কৃষি দপ্তর থেকে ফুল মজুত করার জন্য এখানে স্টোর হাউস করা হচ্ছে, এবং আগামী দিনে ফুলের চাষ আরো বেশি করে। আমি খুশি হব। ভুল তথ্য, দয়া করে ভুল তথ্য হাউসকে দেবেন না। এগ্রিকালচারে আমরা অনেক ডেভেলপমেন্ট হয়েছি। ওকে, ইফ ইট ইজ দেয়ার আই উইল বি হ্যাপি। একটু দিয়ে একটু বেশি করে দেন। আমি একদিন যাবো, আপনাকে নিয়ে দেখবো স্যার। তারপর অ্যালাইট, এগ্রি অ্যালাইট কোনগুলো? এগ্রি অ্যালাইট, সুধাংশু বাবু দপ্তরের মন্ত্রী, ভেরি ডাইনামিক মিনিস্টার, অ্যানিমাল রিসোর্স, ফিশারি। সেখানে অ্যানিমাল রিসোর্স কি বলা হয়েছে কয়েক লাইনে, যে 2900 এরকম প্রগ্রেসিভ ফার্মারকে কিছু পুরস্কৃত করা হয়েছে, আর কিছু এক্সোটিক জার্মোপ্লাজম বিক্রি হয়েছে। তো ত্রিপুরা রাজ্য তো এখানে আনুপাতিক হারে বৃষ্টিপাত বেশি, এখানে আরো নানাভাবে পশুপালন, দুগ্ধ উৎপাদন এগুলো বাড়ানো যেত। হ্যাঁ, বামফ্রন্ট সরকার আপনারা বললেই এগুলো বললেন আগে কি করেছেন, তখন থেকে তখনকার চেয়ে আরো বেশি করে আপনারা দেখাতেন, আমরা বলতাম হ্যাঁ আপনারা করেছেন। বাট where is the mention of that? তার ডাইরেকশন কোথায়, পরিকল্পনা কোথায়? নাথিং। ফিশারিজ সেম, পত্রিকা দেখলাম কদিন আগে, এখানে মৎস্য উৎসব করা হয়েছে, মৎস্য নাই, মাছ নাই। এমনই মৎস্য বিপ্লব হচ্ছে, মাছ নাই। আমাদের রাজ্যে একটা বড় লেক আছে, দম্বুল লেক। দম্বুল লেক, হ্যাঁ, এই দম্বুল লেকের আরো বহুবিধ তার ইউটিলাইজেশন হওয়া দরকার, ট্যুরিজম থেকে আরম্ভ করে ইভেন যে এই পিসি কালচার, থাউজেন্ডস অফ ফ্যামিলি এটা নির্ভরশীল। এখন শুনছি, আমি জানি না, এখানে হয়তো বা অন্যজনরা ভালো বলতে পারেন, সেই দম্বুল লেক নাকি অন্ধ্রপ্রদেশের কোন একটা কোম্পানিকে লিজ দেওয়া হচ্ছে ফর 25 ইয়ার্স। এডিসি হলেও ইট ইজ পার্ট এন্ড পার্সেল অফ দি স্টেট। এরকম একটা জায়গা, এটা ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে, স্টেট গভর্নমেন্ট তরফ থেকে তার কোনো উল্লেখ থাকবে না, বাজেটে তার রিফ্লেকশন থাকবে না, এবং এটাকে আরো কিভাবে এডিসি কে সাথে নিয়ে, এডিসি কে সাহায্য করে করা যায় তার ভাবনা থাকবে না। নাথিং ইজ দেয়ার।
স্যার আমি গত সেশনেও বলেছিলাম যে এগ্রিকালচারের সাথে যুক্ত ওয়াটার রিসোর্সের একটা অংশ দ্যাট ইজ ইরিগেশন। উইদাউট ইরিগেশন ইউ ক্যান অ্যাচিভ দ্যাট গোল। ত্রিপুরার যে জমি স্বল্প, দেশের মধ্যে পার ক্যাপিটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সবচেয়ে কম সারা দেশের মধ্যে। কাজে আমাদের জমি টানলে লম্বা হবে না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে, নতুন কৃষি বিজ্ঞান কাজে লাগাতে হবে, তার জন্য জল লাগবে। কিন্তু এখানেও এবারও আমি হতাশ হলাম। আমি ভেবেছিলাম গতবারের এই আলোচনার পর বোধহয় আমাদের কৃষিমন্ত্রী সাহেব অর্থমন্ত্রীকে একটু চাপ দিয়ে এই সেচের জন্য বাড়াবেন, কিন্তু এখানে লেখা আছে অনলি 110 crore কিছু ডিপ টিউবওয়েল বা স্মল বোরের জন্য করা হয়েছে। এটা টোটাল বাজেটের মাত্র 0.39%। কিন্তু এই সময়তে হান্ড্রেডস অফ লিফট ইরিগেশন, হান্ড্রেডস অফ পিকআপ ওয়্যার, হান্ড্রেডস অফ ডিপ টিউবওয়েল এগুলো অকেজু হয়ে আছে, এগুলো লংজিভিটি আছে, যন্ত্র এগুলো ঠিক করতে হবে। তার জন্য ইনভেস্টমেন্ট কোথায়? হোয়ার ইজ দ্য প্ল্যান? তো এই জন্য বলছি যে সেক্টর, প্রাইমারি সেক্টর সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন করে, দ্যাট সেক্টর ইজ ডাইরেকশনলেস। কোনো কম্প্রিহেন্সিভ প্ল্যান নেই, শুধু কসমেটিক কিছু দিয়ে আমরা নিজেদের তালি বাজাচ্ছি, আমরা অনেক কিছু করে ফেলছি। স্যার এইভাবে হয়। সেকেন্ড, স্যার রুরাল ডেভেলপমেন্ট। এখানে দুটো জিনিস আমি বলবো শুধু এখানে। প্রথমত এলুপাই সহ বলেছেন অ্যান্ড্রেক্স বা রেগা বললে সবাই আমরা জানি যে একটা সময়তে এ রাজ্যে 95-96 দিন করে কাজ করত। তার উপরন্তু এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি সব মিলিয়ে গড়ে প্রায় রুরাল ফ্যামিলি 125-150 members পেত। Today it has come down around 50, এবং তাও দেখছি আমরা প্রায় প্রতিদিনই পত্রিকা উঠছে, কোথাও আজকে দমননগর ব্লক ঘেরাও, পরশু ছামনো ব্লক ঘেরাও, তরশু হেজামারাতে রাস্তা ব্লক। কেন? কত টাকা মজুরি তাদের? কেন কাজ করে শেষে মজুরি না পেয়ে ব্লকে তালা দিতে হবে? আমাদের মা বোনদের রাস্তায় বসতে হবে? কেন লোকেশন নেই? আপনি যদি এই যে অর্থ আসতো, এগুলো আজকে আসছে না, আপনি যদি এটা মাইনাস করেন, আপনি যে কৃষক সম্মান নিধি দেন, ওই টাকা দিয়ে আপনি হিসাব করুন, আপনি আগে যা পাচ্ছেন তার থেকে কম পাচ্ছেন। হ্যাঁ, আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, এই বাজেট ইয়েতেও লেখা আছে 83,000 লাখপতি দিদি আপনারা করেছেন। 83 আরো বেশি হলে আরো খুশি হব আমরা। যদি 83,000 যদি লাখপতি যদি দিদি হয়, why it has not reflected in your total budget? কারণ তাদেরকে ঋণ দিলে আপনার এ রাজ্যে আরো ইনভেস্টমেন্ট বাড়ত, কিন্তু সবটা মিলে আপনার বাজেটে তার রিফ্লেকশন নেই কেন? হোয়াই ইউ রিসিভস নট ইনক্রিজিং? আপনি তাই যদি হতো তাহলে কেন হচ্ছে না? আমি বলছি ঠিক আছে, হোক না, আপনার টার্গেট করছেন, আমরাও প্রশংসা করব, হওয়া দরকার। কারণ যে একদিকে শিক্ষিত মা, স্বাবলম্বী মা এবং শিক্ষিত মার সন্তান অশিক্ষিত হয় না, সন্তান অযত্নে লালিত হয়।